আমার মিসেস রিড করে যে উনি বীরপ্রতি কেন পাবে না। ডিসি সাহেব মাথা নিচু করেছিলেন, কোনো উত্তর দেন নাই, আমাকে রিড আমার কোনো সুযোগ দেওয়া হয় নাই, উল্টা আমাকে জঙ্গি ছিল রেখে আমার হত্যার পরিকল্পনা করে। এই জন্য মামুন খালেদ তারেক সিদ্দিকী দায়ী। আমার যতটুকু উপকার করেছে যেন ইকবাল করিম ভূঁইয়া, অন্য কেউ করে নাই, আমার পরিবারকেও তারা যথেষ্ট করছেন। আচ্ছা, কিছুদিন আগে র্যাবের মহাপরিচালক উনি দাবি করেছেন যে আয়নাঘর বলতে কিছু নেই। উনি একদম ভুয়া লোক, যদি র্যাবের পরিচালক এই কথা বলে থাকে উনি একটা ভুয়া লোক। আমি পরিষ্কার করে কারণ হাতে নিয়ে বলতেছি, আয়নাঘরের ডিজিফাই যে আয়নাঘর, সেটাই আয়নাঘর, কোড নেম আয়নাঘর। আয়নাঘর বললাম তো, খোয়ার বা গুম খোয়ারের কোনো বাংলা শব্দ নাই, তারা এটাকে আয়নাঘর নিজের নাম দিচ্ছেন, নিক নেম, এটা ব্যবহার হতো। সাবেক সরকারে বললাম ভাই, যারা অবসর আছে আমি নাম দিয়ে, যেন মামুন খালেদ, অনেক কর্তব্য যারা আছেন পদমে থাকবেন, ডিফেন্স মিনিস্টার না। মেজর জিয়া তো অবশ্যই নাম আছে, উনি সকল গুম খুনের মাস্টার মাইন্ড, অবশ্যই মাস্টার মাইন্ড। আচ্ছা, আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে গুম হই। আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায়। সেখানে গাড়ির মধ্যে ইলেকট্রিক শর্ট দেয়। ওখানে তারপর 4 মাস 3 দিন আমি র্যাব 1-এ থাকি। হ্যাঁ, ওখানে কোনো এক ওখানেই একজন ছিল যে র্যাবের, যে কানে কানে আমি জিজ্ঞেস করি ভাই এটা কোথায়, তার একটু দয়া হয়, সে আমাকে ইনফর্ম করে এটা র্যাব 1। এর বেশি কিছু আমি জানতে পারি না। আমার চোখ বাঁধা ছিল 4 মাস 3 দিন, চোখ হাত বাঁধা। এবং 10ই মার্চ সালাউদ্দিন ভাইকে যে রুমে রাখা হয়েছিল আমাকেও সেখানে রাখা হয়েছিল। আমি তার আওয়াজে, তার ভয়েসে আমি সেটা বুঝতে পারি। আর ওখানে এই 4 মাস 3 দিন চোখ বাঁধা অবস্থায় ছিল এবং হাত বাঁধা অবস্থায় ছিল। তো আমার ইচ্ছে, আমি হয়তো প্রতিনিয়ত মৃত্যুর একটা আতঙ্কে থাকতাম, কখন না জানি আমাকে মেরে ফেলা হয়। তো আমি একটা সময় আমার কাছে মনে হচ্ছিল যে এই মনে মেরে ফেললো, এরকমভাবে আমাকে একবার গোসলও করানো হয়েছে, তওবার নামাজ পড়ানো হয়েছে যে আজকে মেরে ফেলা হবে। তো আল্লাহর অশেষ রহমত, যে কোনো কারণে তারা সেদিন আমাকে মারেনি, পরবর্তীতে আর হয়নি। তো আপনার ওখানে এতটা নির্যাতন চলতো যে আমার মনে হতো যে মৃত্যুর আগে আমাকে যেন তারা 10 মিনিট শুইতে দেয়। মানে ঘুমানো তো ওখানে বসেই ঘুমাতে হবে। এই 4 মাস 3 দিন আমি বসেই ছিলাম, কিন্তু আমার একটা শখ ছিল, মানে শুয়ে ঘুমানোটা যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝতে পারি। আমি ওদেরকে বলতাম যে ভাই আমাকে কি 10 মিনিট একটু শুইতে দেওয়া যাবে, আমি না ঘুমাই বাট আমি 10 মিনিট একটু শুইতে চাই, কিন্তু সেটাও রাখা হয়নি। তো আমার ইচ্ছে ছিল আমাকে মেরে ফেললেও যেন 10 মিনিট আগে আমাকে শুইতে দেওয়া হয়। এতটা নির্মম, এতটা বর্বর ছিল। তো 4 মাস 3 দিন ওখানে রাখা হয়। এরপর 2 মাস তারা আমাকে নিয়ে যায় ভ্যানে, মাইক্রোবাসে করে। তারপর আমি জানি না কোথায় নিয়ে যায়। এরপর গাড়ি চেঞ্জ করে নিয়ে যায়। তারপর যেখানে নিয়ে যায় সেখানে গিয়ে আমি ওখানেও একজনের সঙ্গে আমি বলি ভাই আমাকে কি মেরে ফেলবে, আমাকে কি ছেড়ে দিবে না, বলতে পারি না। আমি বলছি ভাই এটা কোথায়, অন্তত এইটুকু বলেন। তো সেই তার একটু দয়া হয়, সে বলে এটা রাজশাহী হেডকোয়ার্টার, র্যাব হেডকোয়ার্টার। তো তারপর ওখানে আমাকে 13ই অগাস্ট আর আনুমানিক মধ্যরাতে হবে, তারা নিয়ে আবার গাড়িতে তুলে একটা জঙ্গলের মধ্যে ছেঁচড়া নিয়ে যায়। এবং ওখানে আমাকে ওয়ার্নিং দেওয়া হয় আমি যেন কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না হই, আমি যেন আমার প্র্যাকটিস লাইফেও না আসি, আমি যেন কারো কাছে কোনো কিছু না করি। ইভেন তারা এটাও বলে তুমি বলবা যে তুমি আইনশৃঙ্খলা বাহিনী তোমাকে নেয়নি, প্রশাসনের লোক তোমাকে নেয়নি, তুমি বলবা তুমি নিজে থেকেই কোথাও ঘুরতে চলে গেছিলা, এটা বলবা। যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেবো, নাহলে এখনই তোমাকে গুলি করে মারা হবে। ইভেন গুলি করে মারার জন্য সব কিছু ব্যবস্থা সেখানে করা হয়েছিল। সেখানে জঙ্গলের মধ্যে নিয়ে যায়, সেখানে আমাকে কালেমা পড়ায় এবং উজু অবস্থা, প্রথমে যখন গাড়িতে তোলে উজু করেই তোলে। তারপর আমাকে বলে যে এখন তোমার জীবন প্রদীপ শেষ, এখনই তোমাকে মেরে ফেলা হবে। কিন্তু আমি তো অনেক কাকুতি মিনতি করি যে আমার 2টো বাচ্চা আছে, সন্তান দুটোর জন্য আমাকে যেতে দেন। এবং আমি কখনো কথা দিচ্ছি আমি কখনো প্র্যাকটিস লাইফেও ফিরবো না, আমি রাজনীতিতে তো ফিরবই না।
এবং অনেক আমি যেই দল করি সেই দলকে অনেক গালিগালাজ করা হয়, ইয়ে করা হয় যে শুধু এই জন্যই তোমাকে মারে ফেলা হবে এখন এইসব। পরে আমি তাদের কাকুতি মিনতি করি, একটা সময় তাদের অনেক দয়া হয়, মায়া হয়, তবে কন্ডিশন দিয়ে, ওয়ার্নিং দিয়ে আমাকে তখন ছেড়ে দেওয়া হয়। পরে আমি চোখ খুলে দেখি যে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে ধরি। একটা সময় একটা লোক বলে যে এটা তো ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে। আমি বলি ভাই ঢাকা কোন দিক? বলে এটা ইন্ডিয়ান বর্ডারের দিকে যাচ্ছে, তুমি আরেক দিকে যাও। পরে বলে যে সামনে একটা গোদাগাড়ি মোড় আছে। তো তারপর প্রায় 20 কিলো দূরে, তখন বা 30 কিলো দূরে এরকম হবে আনুমানিক, একটা ভ্যান পাই। ও ভ্যানে এসে আমি একটা মোড়ে আসি, ওই মোড়টা জিজ্ঞেস করি সেটা কোথায়, তখন বলে যে এটা রাজশাহী গোদাগাড়ি। তারপর সেখান থেকে আমি ঢাকার গাড়িতে চড়ে আমি আমার ফ্যামিলির কাছে ফিরি। রিপ্রেজেন্টেশনে আমি প্রথমে স্বাধীন কমিশন, আগেই বলেছি স্বাধীন একটি কমিশন, কারণ গুম নিয়ে যেগুলো অভিযোগ যেগুলো রয়েছে এগুলোর সত্যতা তখনই সম্পূর্ণভাবে বের হবে যদি এটা স্বাধীন কমিশন থাকে। এজন্য স্বাধীন কমিশনটা জরুরি। এবং আন্তর্জাতিক ইউনাইটেড নেশনের যে ICPPDA ইডি যে আছে, এটার অন্তর্ভুক্ত যেন বাংলাদেশ সিগনেটারি কান্ট্রি হিসাবে হয়, সেটা দরকার, স্বাক্ষরকারী দেশ হিসাবে এটা যেন হয়। এটা 2010 সাল থেকেই কার্যকরী শুরু হয়, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের সময় হয়নি, আমাদের আইনমন্ত্রীর সময় হয়নি 14 বছরে সেটার অন্তর্ভুক্ত হওয়ার। এবং আমি চাই যে এই কনভেকশনের যে ডেফিনেশন, এটা যেন বাংলাদেশ আইনে অ্যাডপ্ট করা হয়, এবং বাংলাদেশে অবশ্যই যেন গুমের উপরে একটা দৃষ্টান্তমূলক যেন একটা শাস্তির বিধান তৈরি করা হয়, একটা ধারা করা হয়। এটাই আমার চাওয়া। আর এটাই আরও বিস্তারিতভাবে এটাই আমি রিপ্রেজেন্টেশনটাতে দিয়েছি। আপনারা প্লিজ সাংবাদিক ভাইয়েরা আমার সাথে থাকবেন। বাংলাদেশের যেন কোনো মায়ের সন্তান, বাংলাদেশের কোনো মায়ের সন্তান যেন আর গুম না হয়। আমি 6 মাস 3 দিন গুম ছিলাম, এখন 6 মাস 3 দিন গুম ছিলাম। ওই সময় আমার ফ্যামিলি একটা জিডি 2 মাস ধরে থানায় গিয়েছে, সব জায়গায় গিয়েছে, কিন্তু 2 মাস ধরে একটা জিডি পর্যন্ত করতে পারেনি। ইভেন আমার ফ্যামিলিকে বলা হয়েছিল যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার সন্তানকে তোমরা আর ফ্যামিলিতে ফিরে পাবা না। একটাবার চিন্তা করেন, অলরেডি আমি গুম হয়েছি, বাট আইনের কিন্তু হাত পা বেঁধে রাখতো এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম। কোনো কোনো ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত, কাউকে। আমার পুরো পাজামার রক্তে লাল হয়ে আছে, ওর পুরো হাত আঙুল। নেতা কর্মী নিয়ে, নারী নেতা কর্মী নিয়ে এই মুহূর্তে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে কিন্তু মিছিল নিয়ে বের হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতা কর্মীরা। ঢাকা 15 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ডাক্তার শফিকুর রহমান, তার সমর্থনেই এই মুহূর্তে মিরপুর 10 নম্বর ফলপট্টি এলাকা থেকে মিছিল নিয়ে কিন্তু তারা কাজীপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন। পাঁচ আগস্ট পরবর্তী সময় কিংবা তার আগে থেকেই বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যে স্লোগানটি সবচেয়ে বেশি আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছিল যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, সেই স্লোগানে কিন্তু এই মুহূর্তে পুরো ঢাকা 15 আসনের যে রাজপথ, সেই রাজপথটি কিন্তু মাতিয়ে রেখেছেন জামায়াতে ইসলামের নারী নেত্রীরা। এই যে মিছিল, সেই মিছিল নিয়ে তারা মূলত ডক্টর শফিকুর রহমানের সমর্থন জানিয়ে কিন্তু এই মুহূর্তে তারা মিরপুর 10 নম্বর এলাকা থেকে এই মুহূর্তে কাজীপাড়ার দিকে এগিয়ে যাচ্ছেন।
দেখছিলাম যে আসলে মিরপুর 10 নম্বর থেকে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সমর্থনে যেই মিছিল নিয়ে নারীরা বের হয়েছিলেন, সেই মিছিল নিয়ে এই মুহূর্তে তারা কাজীপাড়া রেলওয়ে স্টেশন পৌঁছেন এবং সেখানে আসলে দিল্লি না ঢাকা ঢাকা স্লোগানে কিন্তু তারা আসলে মাতিয়ে রেখেছেন পুরো মিছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং ঢাকা 15 আসনের 10 দলীয় জোট সমর্থিত প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে বের হয়েছে নারী জামাত, যেই জামাতে ইসলামের যেই নারীদের যেই উইং, সেই উইং থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি আমরা যুক্ত হয়েছি রাজধানীর মিরপুর 10 নম্বর এলাকা থেকে। এবং আপনারা যেমনটা দেখছেন যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সমর্থনে